স্বপ্নে আমি হাসি উত্তমের হাসি, আমাকে লাগে আহা কত ড্যাসি পুষি। তুমি আর আমি তখন 100 সিসি চেপে পথ যদি না শেষ হয় তবে তবে কেমন কেমন হতো হতো তুমি তুমি বলো বলো তো। তো। জীবনে মানুষের কত রকম স্বপ্ন থাকে। আমার জীবনের স্বপ্ন যে আপনাদের আনন্দ দেব অভিনয় করে। গ্রামের ছেলে আমি, গ্রাম থেকে এসেছিলাম শহরে, মনে অনেক আশা ছিল যে আপনাদের অভিনয় করে আনন্দ দেবো। আজ খরাজ যেখানে যেভাবে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদেরই শুভেচ্ছায়। মনে আমার স্বপ্ন ছিল আমি একটা লাইন হলেও, একটা সিন হলেও উত্তম বাবুর সঙ্গে অভিনয় করব। হয়নি। ভেবেছিলাম সত্যজিৎ রায়ের ছবিতে যদি কোনো একটা ছোট্ট চরিত্রে অভিনয় করতে পারতাম। হয়নি। তৃতীয় স্বপ্নটা তাই আপনাদের বলবোই না, কারণ সেটা বললে হয়তো সেটাও হবে না, দরকার নেই। কি জানেন, আমার জীবনের স্বপ্নের অনেকখানি হয়তো আমি পেয়ে গেছি। যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি আপনারা ফিরিয়ে দিয়েছেন। আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা। গল্প কিন্তু আজকে আমার স্বপ্ন নিয়ে নয়, গল্প হচ্ছে এই যে এনার এনার স্বপ্ন নিয়ে। ইনি যে সমস্ত স্বপ্ন দেখেন, মানে এটা মানুষ সহজে কল্পনাই করতে পারবে না। মনে করুন আমরা স্বপ্ন দেখি, এই জানো তো আজকে অমুকের সঙ্গে দেখা হলো, দেখলাম ও আমার সঙ্গে এই রকম করছে, সে সেরকম করছে, এরকম সমস্ত ঘটনা ঘটে। এনার যে সমস্ত স্বপ্ন সেগুলো সমস্ত অভিনব, চিন্তাও করতে পারবে না। একবার একটা স্বপ্ন দেখেছিল, সে গল্পটা আপনাদেরকে বলি। ইনি যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে গেছেন কিসে না, সে সময়টা কখন, সে মানে আকবরের হ্যাঁ, সময়কার, সেই সময়কার গল্প। এবং ঘোড়ার পিঠে চড়ে উনি যুদ্ধ করতে যাচ্ছেন। মানে হান্টার শুটু পরা হার একদম সেই বার্মা যেগুলো ছিল বুঝে নিন, সেইগুলো এইরকম পরা। এইরকম ভাবে যাচ্ছেন, মানে একদম মানে বর্ম ফর্ম এই হুম। সমস্ত পরে টরে হ্যাঁ, সেরকম ভাবে। বর্মটন বর্মটন। তো এই যুদ্ধ ফুদ্ধ করতে যাচ্ছেন, এবং যুদ্ধ করতে গিয়ে এবার মনে করুন যুদ্ধ বিরতি হয়েছে, সন্ধ্যাকালীন সময় যুদ্ধ বিরতি হয়েছে। তো উনি না, কোথায়? যুদ্ধ বিরতি হয়নি। তবে যুদ্ধ মানে আমি জিতে গেছি, আকবর জিতে গেছে। আচ্ছা, আকবর জিতে গেছে, হুম। উনি অত স্বাভাবিকভাবে ব্যাক করে আসছি, আকবরের মানে রোড ছিলেন, ব্যাক করে আসছেন। আসার পথে এসে রাজপথে উঠেছি, মানে একদম রাজপথ। পাকা পথে। আচ্ছা, মানে যেখানে পাকা যুদ্ধ হচ্ছিল কোনো এক আমবাগান মাঠে। ফামবাগান না যার না কোনো না একটা না না, মাঠে। বেশ বড় বড় জায়গা, মানে সেই যুদ্ধ ক্ষেত্রটা পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার জিতে গেলাম। জিতে গেল জিতে গিয়ে ব্যাক করে চলে আসলাম ঠিক রাজপথে। রাজপথে, মানে আমাদের শহরের পথে। এবার রাজপথে চলছে, যেতে যেতে আকবরের সময়কার কথা বলছি, সেই সময় একটা দেখতে পেলো ধাবা। হ্যাঁ, শেরে পাঞ্জাব ধরুন, এরকম কোনো একটা ধাবা, সেই ধাবা দেখতে পেলো। এবার সেই ধাবায় গিয়ে উনি অধিষ্ঠান করেছেন। হ্যাঁ, কোনো একটা মানে হয়তো ওই না, ওই খাটিয়াগুলো খাটিয়া পাতা থাকে ফাটিয়া না, পাতা আর আছে, নামার স্টাইলটা না পুরো একদম ওই ওই ধরনের। খালাস হ্যাঁ, এরম নেমে গেল। নেমে গিয়ে ঘোড়া সেখানে থেকে নামা ওঠা যেগুলো সমস্ত সব দেখতে পাচ্ছেন। ঘোড়াটাকে একটা দড়িতে বেঁধে হ্যাঁ দিল, হ্যাঁ বেঁধে হ্যাঁ। দিয়ে ওখানে ঘোড়াটা রয়েছে। এবার এবার চা ও খেতে বলছে এই চা এলাও। এবার চা দিয়েছে। কিসে চা খাচ্ছে? এনামেলের মগে। সেই আগেকার এনামেলের মগ ছিল, মিলিটারিরা চা খেত, সেই রকম। তো সেই চা খাচ্ছে, খেতে খেতে হঠাৎ সে ঘোড়া, সে হাঁটতে হাঁটতে এসে বলল, ম্যাডাম একটা কথা ছিল আপনার সঙ্গে। আপনি কি শুধু একাই চা খাবেন? মানে আমরা চা খাবো না, আমি কি লড়াই করিনি? চিন্তা করুন। এটা কিন্তু স্বপ্নে দেখেছে। একদম ঠিক এরকম কথা। ও বলছে কত যে কত বলছে যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন যে ইনি দেখেছেন তার ইয়ত্তা নেই, হ্যাঁ, চিন্তাও করতে পারবেন না না। সবসময় উড়ে যাই, মানে কেউ যদি তাড়া করলে উড়ে গেলাম সাইকেলে করে, কোনো কিছু একটা ওই শিম্পাঞ্জি আছে তার কোলে গিয়ে বসে পড়লাম। হ্যাঁ, মানে দ্বীপ একটা বিশাল বড় সরোবর, তার মানে উড়ে গিয়ে গিয়ে বসে বললাম, হ্যাঁ, সে আমাকে সেভ করলো। পিছনে যে আছে, মানে দুহাত পিছনে থাকে সবসময়। মানে হাঁটার কোনো গল্পই নেই, পুরো উড়ে 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 যান আর কি। মানে কোনো এক ফ্লাইট ফ্লাইট আছে ছোট, সেটার উপরে চলেন, বা পক্ষীরাজ ফক্ষীরাজ এরকম কিছু, তারপর পুই করে উড়ে গিয়ে টাপ করে গিয়ে পড়েন সেইখানটায়। এইরকম একটা জীবনের মধ্যে চলতে থাকেন স্বপ্নে। তো যাই হোক, এই ভদ্রমহিলা এবার একটা স্বপ্ন দেখছেন। সে স্বপ্নটার কথা এবার আপনাদের বলি। এটা খুব ইন্টারেস্টিং একটা স্বপ্নের কথা, এবং সেটা সত্যি কথা আমরা সবাই মিলে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। সাধারণত ইনি একটু লেট রাইজার, একটু বেলা করে ঘুম থেকে ওঠেন, কিন্তু আমি একদম আর্লি মর্নিং উঠি। সকালবেলায় উঠে আমার রান্না বান্না করার একটা রোগ আছে বলতে পারেন, সেইটাই আমি করি সবসময়। আমি সেটাই সব প্রস্তুতি ফস্তুতি করতে থাকি। গ্রামের দিকে গেলে আহ, খুব প্লেজেন্ট টাইম, একদম কোনো শব্দ থাকে না, পাখির ডাক থাকে, খুব সুন্দর লাগে। হুম। তো আমি আমার সমস্ত জিনিসপত্র রেডি করতে থাকি। একদিন ঘুম থেকে সকালে উঠে দেখি উনি পাশে নেই। আর গেল কোথায়?
তারপরে আমাদের যে রান্নাঘর, সেই রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায় ওই ঘাট, মানে পুকুরের ঘাট। সেই পুকুরের ঘাটের কাছে উনি বসে আছেন। তো আমি দেখতে পেয়ে আমি দেখলাম এত সকাল সকাল উঠে পড়েছে, চা খাবে কিনা কে জানে। তো আমাদের যে মেয়েটির সাথে থাকে আর কি, তার নাম ঝুনি। তো ঝুনিকে আমি বললাম যে বৌদিকে জিজ্ঞেস কর যে চা খাবে নাকি। তো জিজ্ঞেস করাতে বৌদি বলল চা খাবো, তুই চা নিয়ে দাদাকে এখানে আসতে বল। তা আমি কাজে অব্যাহতি দিয়ে আমি তখন চা নিয়ে সঙ্গে করে গেলাম। ওর কাছে গিয়ে পৌঁছানোর পর আমাকে বলল, খরাজ আমি একটা স্বপ্ন দেখলাম। আমি বললাম, আর নতুন কথা কি, তুমি তো স্বপ্ন দেখেই থাকো। বলো। ইনফ্যাক্ট কি জানেন, আমরা আমার যে শালা আছে তিনি এরকম মাঝে মাঝে স্বপ্ন দেখেন, তাই তার নাম দেখেছি কল্পতরু। হ্যাঁ, আর ইনি হচ্ছেন চিন্তামণি, ইনি চিন্তা করেন, চিন্তা করতে করতে কোথায় চলে যান। যাই হোক, এইবার আমাকে বলল যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, তার জন্যই আমার ঘুমটা ভেঙে গেল। বললাম কি স্বপ্ন? সেই সময় আমাদের যেখানে গ্রামের বাড়ি, সে গ্রামের যে মেন গেটের পাশে একটা জমি আছে, সেটা একটা ছোট্ট মাঠের মতন। সেই জমিটাতে একটা ওসর একটা ডিসাইপল, বুদ্ধের উপরে তো আমি মেডিটেশনটা আমরা এই করি। সমস্ত মেডিটেশন করে। হুম। তো সেখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করছিল, যেখানে আহ, বসে, মানে যাকে বলা যায় একটা নাট মন্দির মতন, সেইখানটায় বসে লোকে আহ, মানে মেডিটেশন করতে পারবে, বসে থাকবে, কিছুই থাকবে না, কোনো মূর্তি ফুর্তি কিছুই থাকবে না, হয়তো বুদ্ধের একটা মূর্তি থাকলেও থাকতে পারে। তো সেটাই তৈরি হচ্ছিল, মানে মন্দিরটা মানে ওইভাবে ওটা হচ্ছিল ঠিকই। আর কনস্ট্রাকশনটা। তার সামনেটাতে এই বেশ ওই সবই তৈরি হওয়ার জন্য যে সমস্ত সিমেন্ট, তারপরে ইট, তারপরে স্টোন চিপস, তারপরে ধরুন সমস্ত লোহার যেসব তার বা রড ফড, এই সমস্ত সে সমস্তই রাখা ছিল। এবার ও স্বপ্নে দেখছে এই এই সমস্ত কাজকর্মগুলো বেশিরভাগই ওই করিয়েছে, যা যাবতীয় ওখানে আমাদের হয়েছে সমস্ত কর্মকাণ্ডে ওই যুক্ত ছিল, এবং প্রতিভাই সমস্ত লেবার টেবার যাবতীয় যা আছে সমস্ত কাজ করিয়েছে। আর গ্রামের লেবারদের দিয়ে কাজ করানো মানে বড় কঠিন, কারণ তারা কেউ এরকম হয় না যে একজন লেবার সে ছুতোর, সে ছুতোরের কাজ করছে, একজন কামার সে শুধুমাত্র কামারেরই কাজ করছে, বা একজন রাজমিস্ত্রি সে রাজমিস্ত্রি করছে, তা নয়। কিন্তু সে রাজমিস্ত্রি এবং সে চাষ করে। তাকে যদি ডেট দেওয়া হয় যে 15 দিন ধরে এই কাজটা করে তুমি শেষ করবে, সে 10 দিন কাজ করে হঠাৎ হাওয়া হয়ে গেল, ভাই তুমি কোথায় গিয়েছিলে? না আমার চাষের ব্যাপার ছিল, তো আমি ধান কুটতে গেছিলাম। এই এই চলতে থাকে, তো তাদের নিয়ে কাজ করা খুব কঠিন। এনিওয়ে, তো যাই হোক, সেই সমস্ত কাজকর্ম করে যখন, তখন ওই মেন গেট থেকে একটা রাস্তা আছে টুয়ার্ডস আমাদের যেখানে বাড়ি, ঘরটা বাড়িটা সেইখান অব্দি। তো সেই রাস্তাটা জুড়ে ও কেবল চলতে থাকে, এই লেবারকে ও কথা বলে, ওই লেবারকে কথা বলে, এই কাজগুলো সবসময় করতে থাকে। তো ওই রকমই একদম মেন গেটের সামনে সেখানে দাঁড়িয়ে রয়েছে, মানে স্বপ্নে দেখছে। মেন গেটের কাছ থেকে ও দেখছে যে সামনে, মানে যেখানে আমাদের যে সমস্ত ওই বালি সিমেন্ট তারপর লোহার রড ফড রাখা আছে, সেখানটায় ভর্তি হলুদ ফুল, এবং হলুদ ফুলে ভর্তি হয়ে আছে, এবং সেখানে একটি ছেলে, একটু কৃষ্ণকায় একটি ছেলে। বলো, তুমি বলো। যেখানে আমার ওই যেসব ছিল জিনিসপত্র, সেখানে দেখছি পুরো হলুদ ফুল, মানে যেটা বাসন্তী কালার বলে, তাই তো? ওই ওই ফুলটার রংটা ছিল পুরোটা, মানে কিন্তু সেখানে ওইসব কিছু ছিল না। আর ছেলেটি দাঁড়িয়ে আছে একদম, মানে না, ও একটা বাদাম গাছের তলায় দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছি। আর চারিদিকটা ও যেখানে দাঁড়িয়েছে সেই জায়গাটা পুরো ফাঁকা, ওর পা দুটো দেখা যাচ্ছে। আর হলো ধুতি পরেছিল, পোড়া ধুতি পরেছিল, বেশ সুন্দর করে ভাঁজ ভাঁজ করে, ওপরে নিমা একটা পরেছিলেন। এবার যখন ওর হাতে না এরকম ফুলটা ধরেছিল, ধরা রাখা ছিল, তো আমি বলছি, এই ছেলে তুমি এখানে ফুল তুলছো কেন গো আমার বাগানে? তখন ও বললো যে আপনারা পুজো করবেন তো, সেই জন্য ফুল তুলে দিচ্ছি। সে কিন্তু মুখ ফেরায়নি, না ফিরে ওইভাবেই বললো আপনারা পুজো করবেন তো, তাই ফুল তুলে দিচ্ছি। এইবার আমাকে ও বললো, করা যে আমি এই স্বপ্নটা দেখলাম কেন? আমাদের বাড়িতে পুজো আচ্চার বিষয়ে যে যেখানে আছেন সব বিষয়ে সব কিছু কিন্তু আমার যে বড় দাদা দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, তার কাছে সবাই অ্যাডভাইস নেন, কারণ তিনি সমস্ত আমাদের বাড়ির পুজো আচ্চার সব কিছুর ব্যাপারে ডিল করেন। তো দাদার কাছে গিয়ে ও জিজ্ঞেস করেছে, দাদা আমি এরকম একটা স্বপ্ন দেখলাম,
যে একটি কৃষ্ণকায় ছেলে, সে আমাদের একটা বাগান, যেটা আজকে যেখানে নাট মন্দিরটা তৈরি হচ্ছে তার সামনে একটা বাগান, সেখানে ভর্তি হলুদ ফুল, আর সেই হলুদ ফুলের ওখানে সে ফুলটা তুলছে, অন্য কোনো ফুল এবং ছিল না, শুধু হলুদ। হলুদ ফুল ছিল, সে তুলছে। এবং তখন তাকে আমি জিজ্ঞেস করি, কি ব্যাপার, তুমি ভাই ফুল তুলছো কেন? তখন সে উত্তরে মুখ না ফিরিয়ে উত্তর দেয় যে তোমরা পুজো করবে তাই ফুল তুলে দিচ্ছি। এইটা শোনার পর দাদা বলল যে তুই কি জানিস যে কৃষ্ণের পুজো যে সেটা কিন্তু হলুদ ফুলে হয়? ও কিন্তু সেটা জানতো না। বললো না, তা তো জানি না। বলো, কৃষ্ণের পুজো কিন্তু হলুদ ফুলেই হয়। এবার তুই যথেষ্ট বুদ্ধিমতী, তুই বুঝে নে যে এটা তোকে কি ইন্ডিকেট করছে। যেই ভাবা সেই কাজ, ও সঙ্গে সঙ্গে এই প্ল্যানটা চেঞ্জ করলো যে এই নাট মন্দিরে যে আমরা মেডিটেশনের জন্য করছিলাম সে করব না, এটা একটা রাধা কৃষ্ণের মন্দির তৈরি করব। এবং সেই কৃষ্ণ যতদিন আমাদের বাড়িতে না এসেছে ততদিন ওর ঘুম ছিল না। এবং কেমন একটা যোগসূত্র দেখুন, যে আমরা ঠিক তখনই আমার একটা শুটিং ছিল, সেটা কাশ্মীরে শুটিং করতে যাব। এবং তখন ও বলল কাশ্মীরে শুটিং করার পর আমরা ওখান থেকে সরাসরি যাব হচ্ছে রাজস্থানে। তো আমরা রাজস্থানে গেলাম। রাজস্থানে গিয়ে সেখানে নানান জায়গা আমরা ঘুরলাম, কিন্তু ও না ছটপট 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 করে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন, কোথাও যেন ওর মন ধরছে না। আমি জয়সালমীর নিয়ে যাচ্ছি, উট দেখাচ্ছি, মরুভূমি দেখাচ্ছি, উদয়পুর দেখাচ্ছি, যোধপুর দেখাচ্ছি, কিছুই ওর মনে ধরছে না। যতক্ষণ না আমরা জয়পুরে ফাইনালি এসে পৌঁছলাম। জয়পুরে এসে পিঙ্ক সিটি দেখতে গেলাম। যিনি নিয়ে গেছিলেন তিনি কিন্তু জয়পুরের একজন বেশ কেউকেটা মানুষ। তিনি ওখানকার সম্ভবত এরিয়া ভাইসরয় বা এরকম ধরনের কোনো একজন মানুষ। তিনি আমাদেরকে সঙ্গে করে গাড়িতে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ও তখন বলল যে আচ্ছা, এখানে একটা গলি আছে যেখানে নাকি পাথরের সব মূর্তি তৈরি হয়। বলে হ্যাঁ, তো সামনে এই তো ওই গলিটা। বলে আমি একটু এই গলিটা একটু ঢুকবো, ঢুকে দিই। বলে এখানে তো গাড়ি রাখা যাবে না। বলে ঠিক আছে, আপনি আমাদের এখানে ছেড়ে দিন, আমরা যা দেখার দেখে শুনে নিয়ে আমরা তারপর হোটেলে ফিরে যাব। আমরা দুজনে নেমে পড়লাম। নামার পরে সত্যি কথাই অজস্র মূর্তি, নানান রকমের, কোথাও নেতাজি, কোথাও রামকৃষ্ণ, কোথাও আরো সমস্ত সন্তোষী মাতা, আরো কত কি মূর্তি দুধারে দেখতে দেখতে আমরা গেলাম। এবং ফাইনালি একটা জায়গায় গিয়ে যা ঠিক মনে, আমারও মনে হচ্ছিল, যা ঠিক ওর মনে হচ্ছিল, সেই রকম একটি রাধাকৃষ্ণের মূর্তি আমরা দেখতে পেলাম। দেখার পরে আমরা বললাম আমরা এই রাধাকৃষ্ণর মূর্তিটা কিনতে চাই। বললাম ম্যাডাম, এটা তো বিক্রি হবে না, এটা তো আমরা দেখাবার জন্য দিচ্ছি। আপনি যদি চান আপনার জন্য ঠিক অবিকল এইরকম মূর্তি তৈরি করে দেওয়া হবে। তারপর তাদের সঙ্গে আমরা ডিল করলাম, টাকা পয়সার কথা হলো, এবং তারা বলল আমরা মাঝে মধ্যেই আপনাদের কেমন তৈরি হচ্ছে সেগুলো সব দেখাবো। সে সমস্ত পাথর বিভিন্ন জায়গা থেকে আসে। কোথা থেকে কোথাকার পাথর ছিল, সেই শ্বেত পাথরটা, রাধার পাথরটা যেটা, সেটা বিদেশের কোনো বেলজিয়াম না কোথা থেকে, যা হোক সেখান থেকে পাথর আসে। আর পাথরটা সাউথের কোনো একটা মন্দির থেকে বা পাহাড় থেকে আসে, সেইখান থেকে সেই ঠিক মতো মানে মাথা থেকে নেই, হ্যাঁ, মানে নামগুলো আমি বলতে পারবো না, যে সেই সব জায়গা থেকে পাথর কেটে তারা বানায়। তো আমরা চলে আসলাম টাকা পয়সা অ্যাডভান্স করে, এবং তারা বলেছিল যে আমরা আপনাকে সময় সময় ছবি দেখাবো। সত্যি কথাই সময় সময় আমাদেরকে একটু একটু করে কেমন করে মূর্তি এগোচ্ছে সেটা সব আমাদেরকে দেখিয়ে গেল। এবং আমাদের বললো যেখানে পৌঁছে দেবে শুধু আপনারা আমাকে বলবেন, আপনাদেরকে আমরা পৌঁছে দেব। আমি বললাম কি বলছেন, আমরা একদম অজ গাঁয়ের কথা বলছি, এটা কিন্তু কলকাতা শহরে যাবে না। বলে যেখানে যাবে, ভারতবর্ষে যাবে তো? হ্যাঁ, তা যাবে। বলে বাস সেখানে পৌঁছে যাবে, অসুবিধা নেই। এবং আমরা বলেছিলাম যে দেখুন, এই দোল পূর্ণিমার আগে কিন্তু আপনাদের এই মূর্তি পৌঁছে দিতে হবে। তো তখন তারা বললো হ্যাঁ, পৌঁছে দেওয়া হবে। আমার সেদিন বকখালিতে একটা শো, আমি শো না ভুল বললাম, কাকদ্বীপে একটা শো। কাকদ্বীপে শো করতে আমি যাচ্ছি, সেই অবস্থায় হঠাৎ ওনারা ফোন করলেন যে আপনাদের ঠাকুর যাচ্ছে। আমি তো তটস্থ, মানে কি বলেন, দাঁড়ান আপনাদের পেমেন্ট করা হয়নি। ঠিক আছে, আমরা জানি আপনারা পেমেন্ট করে দেবেন, আপনাদের ঠাকুর কিন্তু আপনাদের যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে প্রতিভাকে ফোন করে বললাম যে বাপি, ঠাকুর কিন্তু যাচ্ছে। তখন বলো কি বলো, ও তখন অফিসের জন্য বেরোচ্ছে, যাওয়াটা ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে ট্রেন ধরে ও, না আমি আর রোজা বেরিয়েছিলাম একসাথে,
না, না। অনির্বাণও গেছিল নিয়ে তোমাদেরকে, অনির্বাণ সঙ্গে করে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে তারপরে ওরা গিয়ে সবাই মিলে গিয়ে পৌঁছানোর পর ঠিক বিকেল 5 আমি ওদেরকে মানে ডাইরেক্ট করতে 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 এলাম এবং ফাইনালি ঠিক এসে বিকেলের মধ্যে ওখানে পৌঁছে গেল এবং ওরা কাঠের বাক্সে করে সেই মূর্তি নিয়ে এসেছিল, সেই মূর্তি নামিয়ে তারপর সেসব উন্মোচন করে সেটা ওদেরকে দেখালো। এ তো প্রায় কেঁদেই ফেলেছে। সেই মূর্তি স্থাপন করা হলো, মন্দির ততদিনে মন্দির তৈরি হয়ে গেছে, রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দির স্থাপন করা হলো এবং সে বিশাল আড়ম্বর করে সেই মন্দির স্থাপন করে সেই স্থাপনে আমাদের হোলির দিনে, আজ থেকে 3 বছর আগের কথা বলছি, 2022-এ আমরা এই মূর্তি স্থাপন করে সেটা পুজো করলাম এবং দাদা আমার বর্দার নেতৃত্বে তিনি সমস্ত কিছু গাইড করে দিলেন কি করতে হবে, কি কি আনতে হবে, কি কি ব্যবস্থা। এবং আমার ছেলে ভীষণ পুজোর ব্যাপারে ভীষণ মানে ওর আগ্রহ এবং ওর পৌরোহিত্যে আর কি সে মন্দির প্রতিষ্ঠা হলো এবং সেই কৃষ্ণের নাম দেওয়া হলো স্বপ্ন মুরারি। সেই স্বপ্ন মুরারি মন্দির আবার আমরা এই হোলির দিনে আবার যাব, গিয়ে সবাই মিলে একটা বিরাট উৎসব করব। অনেকে আসেন, খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। এই হচ্ছে এনার স্বপ্নের গল্প। এরকম আরো মজার মজার গল্প নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। আর এই চ্যানেল তার সবচেয়ে বেশি উৎসাহ যার, সেটা হচ্ছে প্রতিভা এবং আমার বৌমা, এদেরই। তো আপনারা দেখতে থাকুন খরাজ খাজানা।